Dear students, welcome to my YouTube channel English Edu Friend. আজকে আমি তোমাদের সামনে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের রাইডার্স টু দ্য সি একটি ড্রামা যেটি জে.এম. সিঞ্জ লিখেছেন। জে.এম. সিঞ্জ বা জন মিলিংটন সিঞ্জ ছিলেন আইরিশ নাট্যকার, কবি ও লেখক। আইরিশ সাহিত্যকে তিনি পুনর্জাগরণ করেন। ডাবলিনে তিনি জন্মগ্রহণ করেন একটি প্রোটেস্ট্যান্ট পরিবারে। ট্রিনিটি কলেজ ডাবলিনে পড়াশোনা করেন এবং সঙ্গীত ও ভাষা নিয়ে তিনি ছিলেন বিশেষ আগ্রহী। প্যারিসে থাকাকালীন কবি ডব্লিউ.বি. ইয়েটসের সঙ্গে তাঁর দেখা হয়, যিনি তাকে অ্যারান দ্বীপে যাওয়ার পরামর্শ দেন। সেখানকার গ্রামীণ জীবন ও ভাষা তাকে গভীরভাবে প্রভাবিত করে। তাঁর বিখ্যাত নাটক রাইডার্স টু দ্য সি, যেটা 1904 সালে, এবং দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেটা 1907 সালে তিনি লেখেন। আইরিশ জীবন ও সংস্কৃতির প্রতিফলন ঘটায় তার এই দুটো নাটক। তার লেখায় কাব্যিক ভাষা ও ট্র্যাজিক উপাদান মিশে থাকে। স্বাস্থ্যগত সমস্যার কারণে মাত্র 37 বছর বয়সে তার মৃত্যু হয়। তার কাজ আইরিশ সাহিত্যে আজও অমর হয়ে আছে। রাইডার্স টু দ্য সি এই গল্পটি মানুষের জীবনের অনিশ্চয়তা, প্রকৃতির সঙ্গে সংগ্রাম এবং নিয়তির কাছে মাথা নত করার এক গভীর চিত্র। এখন আলোচনা করে নিই এই নাটকের চরিত্রগুলিকে নিয়ে। প্রথমেই আমরা মৌরিয়া নামক এক চরিত্র পাই। তিনি একজন বয়স্ক মহিলা, 8 সন্তানের মা, যিনি তার স্বামী, শ্বশুর এবং 6 পুত্রকে সমুদ্রে হারিয়েছেন। তিনি শোকে কাতর এবং তার শেষ জীবিত পুত্র বার্টলির সমুদ্র যাত্রার বিরোধিতা করেন। ভয় করেন যে তাকেও তিনি হারাবেন। তিনি নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং দ্বীপ জীবনের কঠোর বাস্তবতার প্রতীক। এরপরে বার্টলি, তিনি মৌরিয়ার শেষ জীবিত পুত্র। তিনি পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য ঘোড়া বিক্রি করতে কোনওয়ারা সমুদ্র পথে যাত্রা করতে চান। মায়ের আপত্তি সত্ত্বেও তিনি যাত্রা করেন এবং শেষ পর্যন্ত সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেন। পরবর্তী চরিত্র ক্যাথরিন, মৌরিয়ার বড় মেয়ে, প্রায় 20 বছর বয়সী। তিনি ব্যবহারিক এবং পরিবারের দায়িত্ব পালনে সক্রিয়। তিনি তার ভাই মাইকেলের কাপড় শনাক্ত করেন এবং বার্টলি সমুদ্রযাত্রার প্রয়োজনীয়তার সাথে সহানুভূতিশীল। তিনি পরবর্তী চরিত্র হিসাবে আমরা যাকে পাই, তিনি হলেন নোরা, মৌরিয়ার ছোট মেয়ে। তিনি ক্যাথরিনের সাথে মায়ের যত্ন নেন এবং পাদ্রী সাহেবের দেওয়া কাপড় নিয়ে আসেন, যা মাইকেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি গল্পের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী চরিত্র হলো মাইকেল, মৌরিয়ার এক পুত্র, যিনি নাটকের শুরুতে নিখোঁজ এবং মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। তিনি ফিজিক্যালি উপস্থিত ছিলেন না, কিন্তু তার চরিত্র সত্যি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী চরিত্র দ্য ইয়াং প্রিস্ট বা তরুণ পাদ্রী। এই চরিত্রটি এটাও মঞ্চে উপস্থিত হয়নি, তবে তার উল্লেখ গুরুত্বপূর্ণ। তিনি নোরার মাধ্যমে মৌরিয়াকে আশ্বাস দেন যে ঈশ্বর তাকে সম্পূর্ণভাবে নিঃস্ব করবেন না। তিনি আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন। সবশেষে অন্যান্য কিছু ক্যারেক্টার আছে, যাদের মধ্যে ইমন সিমন, স্টিফেন ফিটি, কলমসন এবং যারা বার্টলির প্রতিবেশী এবং বন্ধু ছিল তাদের কথা। তাদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো শুরু করি আমাদের মূল পর্ব। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে আরান দ্বীপপুঞ্জের একটি ছোট্ট গ্রামে সমুদ্রের ধারে একটি কুটিরে বাস করে মৌরিয়া নামক এক বৃদ্ধা। তার জীবন একটি অবিরাম দুঃখের গল্প, যেখানে সমুদ্র তার সবকিছু কেড়ে নিয়েছে। এই গল্প তার দুঃখ, সংগ্রাম এবং নিয়তির কাছে মাথা নত করার কাহিনী। মৌরিয়ার কুটিরটি সাধারণ, দেওয়ালে ঝুলছে কিছু পুরনো জাল আর মাছ ধরার সরঞ্জাম। ঘরের এক কোণে জ্বলছে একটি আগুন, যা শীতল সমুদ্রের
হাওয়ার বিরুদ্ধে সামান্য উষ্ণতা দেয়। মৌরিয়ার দুই মেয়ে ক্যাথরিন আর নোরা ঘরের কাজে ব্যস্ত। তাদের মুখে উদ্বেগের ছায়া, কারণ তাদের ছোট ভাই বাটলির কথা মাথায় ঘুরছে। মৌরিয়া জীবন সমুদ্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার স্বামী, শ্বশুর আর 5 ছেলেকে সমুদ্র গ্রাস করেছে। এখন তার একমাত্র জীবিত ছেলে হলো বাটলি। কিন্তু সমুদ্রের কাছে তার শেষ সম্বলটুকুও কি রক্ষা পাবে? এই প্রশ্নই তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটি ঝোড়ো সকালে ক্যাথলিন আর নোরা ফিসফিস করে কথা বলছে। তাদের হাতে একটি বান্ডিল, যাতে কিছু কাপড় আছে। এই কাপড়গুলো একটি মৃতদেহের সঙ্গে পাওয়া গেছে, যাকে সমুদ্র উপকূলে ভাসিয়ে এনেছে। তারা সন্দেহ করে এটি তাদের ভাই মাইকেলের কাপড়, যে গত সপ্তাহ আগেই সমুদ্রে নিখোঁজ হয়েছিল। ক্যাথরিন কাপড়গুলো পরীক্ষা করে, সেলাইয়ের ধরন দেখে এবং নিশ্চিত হয়ে বলে যে এগুলো মৌরিয়া দেওয়া কাপড়, যা মাইকেল একসময় পরত। কিন্তু তারা মৌরিয়াকে এখনই বলতে চায় না যে তার ছেলে মারা গেছে, এতে তিনি ভেঙে পড়তে পারে। এদিকে বাটলি ঘরে ঢোকে, তার মুখে দৃঢ়তা, কিন্তু চোখে একটা অস্থিরতা। সে ঘোষণা করে যে সে সমুদ্রে যাবে, গালওয়ে বাজারে ঘোড়া বিক্রি করতে। মৌরিয়া তাকে বাধা দেয়, তার কণ্ঠ ভরে ভয় আর আকুতি মিশে আছে। মৌরিয়া জিজ্ঞাসা করে, তুই কেন যাবি বাটলি? সমুদ্র এখন উত্তাল, সমুদ্র তো ঝড় উঠেছে, তোর ভাইয়েরা সবাই গেছে, কেউ ফেরেনি। আমাকে একা ফেলে তুই কেন যাবি বাবা? কিন্তু বাটলি অটল। সে বলে, আমাদের জীবিকা চালাতে হবে মা, আমি না গেলে কিভাবে চলবে আমাদের সংসার? মৌরিয়ার হৃদয় ভারী হয়ে ওঠে। সে জানে সমুদ্রের সঙ্গে তার লড়াই, তার পরিবারের লড়াই, এটা নিয়তির একটা খেলা। তবু সে বাটলিকে আশীর্বাদ না করে তাকে যেতে দেয়। এটি তার জীবনের একটি ভুল, যা তাকে পরে কষ্ট দেবে। বাটলি চলে যায়। কুটিরে নীরবতা নেমে আসে। ক্যাথলিন আর নোরা মৌরিয়াকে মাইকেলের কাপড়ের কথা বলে। মৌরিয়া শান্তভাবে শোনে, তার চোখে আর অশ্রু নেই। সে বলে, মাইকেল গেছে, আমি জানতাম। সমুদ্র তাকে নিয়েছে। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি, যেন সে নিয়তির কাছে হার মেনে নিয়েছে। কিছুক্ষণ পরে গ্রামের কিছু লোকজন ছুটে আসে, তাদের মুখে চোখে আতঙ্ক। তারা জানায় বাটলির ঘোড়া তাকে সমুদ্রের ধারে ফেলে দিয়েছে, আর ঢেউ তাকে টেনে নিয়ে গিয়েছে গভীর সমুদ্রের জলে। মৌরিয়া নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার শেষ ছেলেও তাকে ছেড়ে চলে গেল। মৌরিয়া এখন একা। তার কুটিরে আর কোনো পুরুষ নেই। সে সমুদ্রের দিকে তাকায়, তার কণ্ঠে আর কোনো অভিযোগ নেই। সে বলে, কেউই চিরকাল বাঁচে না, সমুদ্র সব নিয়েছে আমার। এখন আমি শান্তিতে থাকতে পারি, কিছু আর হারাবার নেই আমার। তার কথায় একটি গভীর দর্শন, যেন সে জীবনের নির্মম সত্যের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। গ্রামের লোকেরা বাটলির দেহটি নিয়ে আসে। মৌরিয়া তার মৃত ছেলের পাশে বসে শান্তভাবে প্রার্থনা করে। তার মুখে আর কান্না নেই, শুধু একটি গভীর সমর্পণ। সমুদ্রের আরোহীরা সবাই ফিরে গেছে সমুদ্রের কাছে, আর মৌরিয়া তার শেষ যাত্রার জন্য প্রস্তুত। তো ছাত্রছাত্রীরা, আজকে এই নাটকটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আর ডেসক্রিপশন বক্সে এর সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।